হ্যালো এভরিওয়ান, ইটস মি আফিয়া ফ্রম মিরপুর। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কে কী করছেন একটা কমেন্ট করে বলে যাবেন। তো এখানে আমি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার সকালটা শুরু হয়েছে ছাদ থেকে। তখন প্রায় 12টা বাজে। আমাদের সকালটা একটু লেট করেই হয়। ছাদের থেকে ঘুরে এসে ভাবলাম আজকে যে একটু রান্নাবান্না নাই, তাই ভাবলাম একটু ঘরের ফার্নিচারগুলো এদিক সেদিক করি। আর আমি 2টা সিজারের পর কী ভুলটা বারবার করি সেটাই আজকে আপনাদেরকে বলবো, যে ভুলটা আসলে আমাদের কারো করা উচিত নয়। দেখতেই পারছো আমার ফার্নিচারগুলো এখন কিভাবে রাখা। কেউ আমার ঘর দেখে ব্যাড কমেন্ট করবা না দয়া করে। আমার নতুন রুম কিন্তু আমার ছেলে পুরাই নষ্ট করে ফেলছে। আর অনেক জায়গা থেকে চলটা উঠে গেছে, কারণ দোনো সাইড দিয়ে এত এত বৃষ্টির পানি আসে। যাই হোক, এখানে দেখতেই পারছো যে আমি খাটটা একা একা সরানোর সিদ্ধান্ত নিয়েছি। এর আগেও একবার করেছিলাম, কিন্তু তখন খাট সরাইনি, ওয়ার্ডরোব এগুলো সরিয়েছি, ছোট ছোট জিনিস। কিন্তু এবার তো খাট সরাইতে যায় আমার মনে হয় জানটাই বের হয়ে গিয়েছে। তো আমি যেহেতু ভাবলাম আজকে আমার রান্না বান্না নাই, গত দিনের খাবার ছিল সেগুলোই আজকে চালিয়ে দিব। তো আমার হাজব্যান্ড ওর মার রুমে চলে গেছে ঘুমাইতে, ও রাত্রে লেট করে আসছিল। তো আমি ভাবলাম যেহেতু কাজ নাই, এই ফাঁকে আমি আজকে এত বড় কাজটা করে ফেলি। খাটটা একটু ঘুরিয়ে দেখি। আমার আসলে ফার্নিচার ঘোরাতে খুব ভালো লাগে, কারণ একটু রুমের ডেকোরেশনটা চেঞ্জ হয়। আর আমি এভাবে খাট রাখার পরে আমার মন মতো হচ্ছিলই না, বারবার চেষ্টা করতেছিলাম। দেখতেই পারছো কয়দিন আগেও কিন্তু খাটের এইগুলো সব ময়লা পরিষ্কার করছি, তারপরে দেখো কি পরিমাণ ময়লা যে বের হয়। আসলে মেন কথা হলো রাস্তার পাশে তো বাসা, এই জন্য আসলে প্রচুর ময়লা হয়, প্রচুর। একদিনও যায় না এত ময়লা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও মনে হয় কি রাত্রে আসলেই কেউ বলবে যে খুব নোংরা বাসা। সচরাচর আমি সপ্তাহে একদিন ডিপ ক্লিন করি, খাটের নিচে আশেপাশে সব কিছু মুছি, পরিষ্কার করি, চিপা চাপা সব পরিষ্কার করি। সপ্তাহে বা 2 সপ্তাহে একবার করার চেষ্টা করি, যেহেতু আমার পিঠাপিঠি 2টা বাচ্চা, আসলে হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি করার। কিন্তু একদিন 2 দিন পর পর ওয়ার্ড্রোব বা আদার্স উপরে যেগুলো থাকে ওগুলো আমি মুছে দিই। প্রতিদিন না পারলেও একদিন 2 দিন পর পর ট্রাই করি, কিন্তু তারপরেও দেখা যায় যেদিন মুছবো ওই দিন বিকাল হতে হতে দেখা যায় আবার ময়লা দিয়ে ভরে যায়। তো বেশি দিন কিন্তু হয় নাই, আমি খাটের নিচ এই চিপাগুলো কয়দিন আগেও পরিষ্কার করেছি, কিন্তু তারপরও দেখো কি পরিমাণ ধুলা ময়লা বের হচ্ছে। 1-2 মাস আগের কথা। এই যেই পিছন সাইডটাও পরিষ্কার করেছিলাম, আজকে আবার এক গাদা ময়লা বের হয়েছে। আসলে আমাদের প্রতি মাসেই একবার ডিপ ক্লিন করা উচিত, যা আমি আজকে বুঝতে পেরেছি। এখন থেকে আমি প্রতি মাসেই ট্রাই করব একবার করে ডিপ ক্লিন করার, যাতে এত ময়লা। এই জন্যই তো আসলে এখনকার চুলকানি বা আরও আদার্স কত ধরনের অসুখ হয় আমাদের ঘরের থেকেই হয়। যতই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা থাকি না কেন, ময়লা আবর্জনা হবে, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু সব কিছুই সহজ হয়ে যায়। তো আমি দেখো পরিষ্কার করার পর ভালো করে মুছে নিচ্ছি, যেন একটুও ময়লা না থাকে, যেন আবার কয়দিন পর করলে যেন কষ্ট না হয়। কিন্তু তোমাদেরকে আমি কয়দিন পরও আবার পরিষ্কার করে দেখাবো যে কী পরিমাণ ময়লা হয়। তো এখন খাট সরানোর আগে আমি ভালো করে একটু মুছে নিচ্ছিলাম, মুছে নিলে দেখা যাবে আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কিভাবে কি করছি। ক্যামেরা এদিক ওদিক করতে করতে কখন যে স্টানের সাথে লেগে ড্রেস ছিঁড়ে গেছে খেয়াল করি নাই। মানে টান খেয়েছে এটা বুঝেছিলাম, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যে ড্রেসটা ছিঁড়ে গিয়েছে। যাই হোক, এগুলো কোনো ব্যাপার না। তো এখন বলি, আসলে যাদের সিজার হয়েছে তাদের তো ডাক্তার মানাই করে দেয় কোনো ভারী কাজ করতে, বা অনেকক্ষণ কাজ না করতে নিষেধ করে দেয়। আমরা তো একটা অসহায় মানুষ। আসলে যাদের সিজার হয়েছে তারা অসহায় বললেই চলে, সারা জীবনের জন্য পঙ্গু আমরা। কারণ হলো এই যে দেখছো আমি যে করছি, এই রকম কাজ আমি এর আগেও 1-2বার করেছি, তারপরে 2-4 দিনের জন্য আমার বিছানায় পড়ে যাই, এমন একটা অবস্থা হয়ে যায়। আসলে আমাদের উচিত না যাদের সিজার হয়েছে তাদের এরকম ভারী ভারী কাজ করা। এতে দেখা যায় অনেক সময় শিলির জায়গা ফেটে যেতে পারে, বা ইনফেকশন হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। কারণ এখনকার ডাক্তারি ট্রিটমেন্টগুলো তো আর ভালো হয় না, ওরকম পিওর হয় না। আমি ফার্স্ট যখন সি সেকশন করছি তখন আমি অনেকটাই বেটার ছিলাম, কিন্তু সেকেন্ড টাইম করার পর আমার দেখেছি আমি এখন মনে হয় আমি আসলে অনেক দুর্বল। এত দুর্বল যে বলার বাইরে। আমি সামান্য
বটিতে বসে কিছু কাটাকাটি করব সেটা আমি এখন আর করতে পারি না। একলাদারে কোনো কাজ করতে পারি না বা ঘর ভালো করে পরিষ্কার করতে পারি না। আমার খাদেমা আপাই বেশিরভাগ কাজ করে দিয়ে যায়, আর বাকি কাজ যেটুক করি মানে ফাঁকিবাজি করি, মেন কথা ফাঁকিবাজি করে করে সময় পার করি। কারণ একলাদারে যদি আমি কোনো কাজ করি তাহলে দেখা যায় আমাকে আর খুঁজে পাওয়া যায় না, এতটাই কষ্ট হয়ে যায়। এই যে আমি খাট নাড়িয়েছি, নাড়িয়ে অনেক কষ্ট করেই নাড়িয়েছি। একবার ভেবেছিলাম যে হাজব্যান্ডকে ডাক দেই, কিন্তু পরে ভাবলাম যে থাক আমিই করি, ওকে বললেও আরও হেল্প করবে না। তো এখন দেখো আমার ঘরটা কত সুন্দর লাগতেছে। আর এই যে মেন কাহিনী হলো এই জানলাটা ওপেন করার জন্যই আমি এই কাজগুলো করেছি, কারণ এই জানলাটা দিয়ে একটু বাতাস আসবে, আলো আসবে, ঘরটা আলোকিত থাকবে। যেহেতু এই রুমটা প্রচুর বড়, কিন্তু রুমের ভিতরে একটা মাত্রই জানলা। তো ভাবছি দেখো এখন কত সুন্দর দেখা যাচ্ছে না, পর্দাগুলো নড়তেছে, বাতাস আসবে, বৃষ্টি হলে বৃষ্টি দেখবো বসে বসে, ওখানে আমি বসবো। আমার মেন কথা হলো আমার একটা সোফা আনার ইচ্ছা আছে, সেটা আমি ওই সেটে বা আলমারিটাকে আমি ছোট ওয়ার্ডরোব যেখানে আছে সেখানে দিব। তো আমি এত টায়ার্ড ছিলাম যে সারাদিন মানে বিছানায় শুয়েছিলাম, তো রাত্রে ভাবলাম যে ফ্রোজেন রুটি বানিয়ে রাখি 2-3 দিনের জন্য। কয়দিন ধরে বাহিরেরটাই খাওয়া হচ্ছে, হাজব্যান্ডও বলছিল বারবার যে বাসায় বানাও বাসায় বানাও। তো হঠাৎ করে ভাবলাম যে বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি যে আমি কিভাবে নর্মালি বানাই। তো দেখতেই পেরেছো যে কত কাপ ময়দা নিয়েছি আর কত কাপ পানি নিয়েছি, সেটাতে লবণ দিয়ে দিয়েছি। আর ময়দাতে একটু চিনি দিয়ে নিয়েছি আমি 1 চামচ 2-1.5 চামচের মতো, তাহলে খেতে আরও মজা হয়। আমি এই রুটি বানাইছি 7 দিনের জন্য। এই রুটি আমার 3 দিনে শেষ। কারণ হলো ঘরে বানাইলে আমার জামাই এত পছন্দ করে, ও এক বসায় 5টা রুটি খাইছে, আর এত সফট হবে এত সফট হবে মাশাল্লাহ দিলে। আমি কিন্তু হেট করি রুটি বানাইতে, কারণ আমার লাইফে মনে হয় যে আমি রুটির জন্য যে পরিমাণ প্যারা খাইছি শ্বশুরবাড়িতে আইসা, তো আমার আসলে রুটি বানাইতে খুব খারাপ লাগে। দাঁড়াও তোমাদেরকে কিছু বলে নেই। তোমরা যদি এখনও আমার ভিডিও দেখতে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। একটা ভালো কমেন্ট আমার আসলে ইন্সপায়ার করবে কাজ করতে আসলে। তো যদি তোমরা এখনও আমার ভিডিও দেখতে থাকো তাহলে প্লিজ 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 একটা লাইক করে একটা ভালো কমেন্ট করে আমার একটু উৎসাহিত দিও। যাই হোক, এখন দেখতেই তো পারছো কীভাবে রুটিগুলো করতেছে। অনেক গরম ছিল, তো গরম অবস্থায় আমি মেক করছিলাম। ওই যে দেখতেছো পাতিলে পানি ঠান্ডা পানিতে হাত দিয়ে দিয়ে তারপরে এটাকে ডো করতেছিলাম। যত মুদবো কী বলে জানি না, কে কী বলে, আমরা তো মুদবো বলি। তো এটা যত মুদবা ততই দেখা যাবে রুটিটা ভালো হবে। তো আমি কিন্তু এইগুলো করে তারপরে রুটিটা অনেকক্ষণ জন্য রেস্ট করতে রেখে দিয়েছিলাম। অনেকেই দেখেছি আমি ঠান্ডা পানি দিয়েও নর্মালি বানাইতে বা হালকা সুষুম পানি এক্সট্রাভাবে দিয়ে বানাইতে, কিন্তু আমি এভাবেই শিখেছি আমার সেজো যা থেকে। আমি আসলে বিয়ের আগে তেমন কাজকাম পারতাম না, পারিই না বলতে গেলে। যা কাজকাম বা যা রান্না শিখেছি আমি শ্বশুরবাড়িতে আসার পরই শিখেছি, আর তা নিয়ে জীবনে অনেক নান্নত হয়েছে। যাই হোক, এই কাহিনী অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে দেখতেই পারছো যে আমি রুটি ডো অনেকক্ষণ রেস্টে রেখে তারপরে এখানে করতেছে, আর গুনে রাখতেছে যে কয়টা হয়েছে। তো তারপর দেখো এই তো আমার রুটি বানানো দেখে কেউ আবার হাইশো না, কারণ আমার রুটি গোল হয় না সচরাচর। 1-2বার তেরা বাঁকা হওয়ার পর 3য়বার লাকিলি হয়ে যায় গোল, তারপরে আবার দেখা যায় তেরা বাঁকা হয়। তো এখানে আমি রুটি বানাচ্ছি। দেখো আমি রান্নাঘর থেকে কিন্তু ঘরে চলে আসছি, কারণ বাচ্চারাও যেহেতু ঘরে, আর কাজ রান্নাঘরে করলে দেখা যায় বাবু এসে এটা ধরে ওইটা ধরে ওইটা ধরে। তো এই জন্য আমি ঘরে চলে আসছি, ওদেরকে দেখতেছি আর সাথে সাথে কাজ করতেছি আর ভিডিও মেক করতেছি। দেখতেই পাচ্ছ রুটি বানাচ্ছি, এখন কাপড় দিয়ে নিলাম কারণ জিনিসটা নড়ে যাচ্ছিল। আর রান্নাঘরটা আমার অনেক ছোট বুঝছো, এই জন্য হয় কি ওখানে কাজ করতে গেলেও কষ্ট হয়ে যায়। আসলে বেশি দিন হয় নাই রান্নাঘর, মানে 1 বছরও হয় নাই আমরা উপরে আসছি, কিন্তু রান্নাঘরে ইটা অনেক নিচু করে বানিয়েছে। যে লোকটা ছিল, আমার মনে হয় লোকটা খাটো ছিল, এই জন্য নিচু করে বানিয়ে দিয়েছে। তো ওখানে কাজ করলে উবুত হয়ে কাজ করতে হয়, যার কারণে পিঠ আরও বেশি ব্যথা হয়ে যায়। আর যেহেতু আমরা সিজারের রুগী, তো আমাদের তো পিঠে ব্যথা হলে আমরা আর কাজকাম করতে পারি না। তো তারই আমি সব কিছু ঘরে নিয়ে আসছি, ঘরে নিয়ে এসে রুটি মেক করতেছি আর তোমাদের সাথে ভিডিও করতেছি, কথা বলতেছি।
দেখতেই পাচ্ছ আমার রুটিটা কেমন তেরা বেঁকা হইতেছে, এক সাইড মোটা থাকবে না তো এক সাইড শুকনা থাকবে, এরকম হয়। আমি ভালো রুটি বানাইতে পারি না, তাও চেষ্টা করতেছি। তো এখানে রুটিগুলো রেখে দিব, তারপর উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে দিব, ওভাবেই থাকবে, লেগে যাবে না। এভাবে রুটি বানাইলে সত্যি মাস্ট বি একবার বানিয়ে দেখো, এত নরম আর এত সফট হয়, খায় কিন্তু খুব শান্তি লাগে। আচ্ছা, যারা এত এত বড় বড় ভিডিও বানাও ইউটিউবে, তারা কিভাবে এত কথা বলো? আমার না আসলে কথা আসে না, কি থেকে কি বলবো বা কি বললে ভালো লাগবে, মানুষের মন জয় করতে পারবো কিনা। আসলে কথা বলতে চাই, অনেক কথা বলতে চাই, অনেক মনের ভিতরে অনেক দুঃখ আছে, ভালো লাগা আছে, খারাপ লাগা আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমাদের মনে জায়গা করতে চাই। ইউটিউবে একটা ভালো মানে জায়গা হোক আমার, আমি সেটা চাই। কারণ আমরা হাউস ওয়াইফরা এই যে কাজ কাম করতে করতে আমাদের জীবনটা চলে যায়। আসলে আমি বলবো, যারা এখনও বিয়ে শাদী করো নাই, মাস্ট বি আমি বলবো তোমরা নিজেদের ক্যারিয়ার করো। একবার বিয়ে হয়ে গেলে জীবনে সব কিছুই থেমে যাবে। এটা সবার জন্য না, কিছু কিছু পার্সনের জন্য। সেই কিছু কিছু পার্সনের ভিতরে আমি আছি। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে, এখন দেখিয়ে দিই আমি রুটিগুলো কিভাবে রাখি। এই যে দেখতে পাচ্ছ যে ডাইপারের প্যাকেট, পলিথিন, এগুলো কেটে কেটে এগুলোর ভিতরে রুটি রাখি, তাহলে দেখা যায় রুটিগুলো খুব সুন্দর হয়, সুন্দরভাবে থাকে। আর এই যে ডিব্বার ভিতরে যেগুলো রাখতেছি সেগুলো আমি ডিপ করব, আর বাটিতে যেগুলো রাখবো সেগুলো আমি নর্মালে রাখবো, সেগুলো 2 দিন খাওয়া যাবে। আর ডিপেরগুলো 7 দিন রেখে খেতে পারবা, কারণ শক্ত হয়ে যায়, নষ্ট হওয়ার চান্স থাকে না। আর নর্মালি রাখলে দেখা যায় যে 2 দিন 3 দিনের দিন দেখা যায় লেগে যায়। তো এই তো প্লেটেরগুলো দেখতে পাচ্ছ, এগুলো এইভাবেই রেখে দিব, এগুলো আমার 2 দিন চলে যাবে। তো এখন আমি তোমাদেরকে সকালবেলা রুটি বানিয়ে দেখাচ্ছি যে কি সুন্দর করে হয়েছে, একটু নষ্ট হয় নাই। তো এই দেখো পলিথিন থেকে সরাচ্ছি, যেগুলো বাটিতে ছিল সেগুলো আমি এখন ভেজে নিব। ভাজাটাও খুব নরম হবে, সফট হবে, তেল দিয়েই ভেজে নিব। ওই রুটিটা আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর করে গোল হয়েছে আর নরম হয়েছে, প্রচুর নরম হয়েছে রুটি, আর দেখতেও সুন্দর হয়েছিল, আর খেতেও খুব মজা হয়েছিল। এখনও যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, একটা লাইক কমেন্ট করে আর নোটিফিকেশন অন করে রাখবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।